আজ 12 ডিসেম্বর 2020। অধ্যাপক সংহতি মঞ্চের পক্ষ থেকে এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত এবং গুরুতর সমস্যার উপর আলোকপাত করার জন্য আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি। কেবল অতিমারির সমস্যা নয়, এক ভয়াবহ অর্থনৈতিক রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে আমরা চলেছি। আমাদের আজকের আলোচনার বিষয় কৃষি আইন 2020 ও বর্তমান কৃষক আন্দোলন। এই আলোচনা সভায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শ্রদ্ধেয় অধ্যাপক অসিত চক্রবর্তী মহাশয়। দিল্লির আন্দোলনের ময়দান থেকে আমাদের সঙ্গে আছেন সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী শঙ্কর ঘোষ মহাশয়। আমাদের সঙ্গে আছেন কিছু কৃষিবিদ এবং বহু বিশিষ্ট অধ্যাপকরাও। আমরা আজকে এখনই সভার কাজ শুরু করছি। পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের সভায় সভাপতিত্ব করবেন শিক্ষা আন্দোলনের সুপরিচিত নেতৃত্ব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তরুণ কান্তি নস্কর মহাশয়। আমি শ্রদ্ধেয় সভাপতি মহাশয়কে পরবর্তী কর্মসূচিগুলি পরিচালনার জন্য অনুরোধ করছি। আমি এখন অধ্যাপক সংহতি মঞ্চের যে পশ্চিম জোন তারা যে ভিডিওটি প্রস্তুত করেছেন, আমি তাদেরকে অনুরোধ করছি, তারা আমাকে জানিয়েছে যে সেটা রেডি। তাদেরকে আমি অনুরোধ করছি এই ভিডিও শো করার জন্য। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, ছোট্ট ভিডিও আপনারা দেখুন। আমরা সকলেই আজ অবগত আছি যে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কণ্ঠস্বর ধ্বনিত করার একটি লড়াকু প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে অধ্যাপক সংহতি মঞ্চ। কেবলমাত্র পেশাগত দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষানীতি, শিক্ষক, ছাত্র তথা শিক্ষা প্রতিষ্ঠানের ওপর নেমে আসা বহুমুখী আক্রমণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অধ্যাপকরা আজ এই মঞ্চে মিলিত হয়েছেন। আমরা সবাই শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। শিক্ষা আজ গভীর সংকটের মুখে। অতিমারী পরিস্থিতিতে কেন্দ্র সরকার অতি সক্রিয়তার সঙ্গে দেশের জনমতের কোনো মূল্য না দিয়ে শিক্ষাবিদ, শিক্ষক এবং ছাত্র সংগঠনগুলোর মতামতকে এক প্রকার উপেক্ষা করে জাতীয় শিক্ষানীতি 2020 প্রবর্তন করল। যখন ছাত্র, শিক্ষক সবাই দুশ্চিন্তার মধ্যে যে কিভাবে পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তখন অতি সুকৌশলে অনলাইন এডুকেশন প্রযুক্তিতে শিক্ষকদের জড়িত করার একটি প্রচেষ্টা চলছিল। তা আরও প্রকট আকার ধারণ করল জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে। শিক্ষাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টায় সর্বজনীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শিক্ষার যেমন সমূহ সর্বনাশ ডেকে আনা হয়েছে, তেমনি সমস্ত স্তরের খোলনলচে বদলে ফেলার পরিকল্পনা হয়েছে এই শিক্ষানীতির মধ্য দিয়ে। শিক্ষার গৈরিকীকরণকে নিশ্চিত করার এই নীল নকশা দেশের মানুষের কাছে আনা হয়েছে। এর সাথে শিক্ষার কেন্দ্রীকরণ, প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও বেশি করে চাপিয়ে দেওয়া হলে শিক্ষক ছাত্র স্বার্থ যেমন বিপন্ন হবে সমগ্র শিক্ষা ব্যবস্থা। অধ্যাপক সংহতি মঞ্চ অধ্যাপকদের সচেতন করার জন্য সর্বস্তরের অধ্যাপকদের নিয়ে একের পর এক মতবিনিময় সভা, রাজ্য স্তরের আলোচনা সভা পরিচালিত করেছে। একটি বুকলেট বা পুস্তিকা প্রকাশিত হয়েছে, বিভিন্ন বিষয়ের উপর ভিডিও প্রকাশ করা হচ্ছে, এমনকি রাষ্ট্রপতির কাছে অধ্যাপকদের প্রতিবাদপত্র পেশ করার জন্য স্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম, কেবল শিক্ষা নয়, আজ কৃষি ব্যবস্থার ওপর আক্রমণ নামিয়ে আনছে কেন্দ্র সরকার কৃষি আইন 2020 মধ্য দিয়ে।
শিক্ষানীতির প্রশ্নে সরকার যেমন বলেছিল এই শিক্ষানীতি 21 শতকের আকাঙ্ক্ষা পূরণ করবে, শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে, তেমনি কৃষি সম্পর্কেও তারা বলেছেন যে এই আইন কৃষকদের প্রভূত উপকার করবে। কিন্তু কৃষকরা তাদের দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে এই বিল আসার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ছেন। আজকে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক চাষির সংখ্যা 86%। দেশের জনসংখ্যার 52% পরিবার চাষের উপর নির্ভরশীল। এদেশে প্রতি 12 মিনিট 37 সেকেন্ডে একজন করে চাষি আত্মহত্যা করেন। কিন্তু সেই আত্মহত্যার প্রকৃত খতিয়ান যাতে মানুষের সামনে না আসে, সেজন্য 2016 সালের পর থেকে কৃষক আত্মহত্যার রিপোর্ট প্রকাশ করাই বন্ধ করে দেওয়া হয়েছে। যে আইনকে সরকার মনে করে কৃষকদের উপকার করবে তার প্রথম বিলটি হল ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল 2020। এখানে চাষিরা ব্যবসায়ীদের হাতে তাদের ফসল তুলে দেবে। ফলে সরকার যে লাভজনক দামে চাষিকে রক্ষা করার জন্য চাষির ফসল কিনত, তার আর কোনো বাধ্যবাধকতা থাকল না। কৃষককে যে বিদ্যুতের ভর্তুকি সরকার দিত, তা কিন্তু আর কোনোভাবেই থাকছে না। তাই এই বিল সার্বিকভাবে কৃষকদের উপর সাঁড়াশি আক্রমণের মতো। দ্বিতীয় বিলটি হল ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল 2020। ক্রেতা ব্যবসায়ী সংস্থাগুলোর সাথে কৃষকরা সরাসরি কেনাবেচা করতে পারবেন। একেবারে মুক্তভাবে সরাসরি ব্যবসা করার, কেনাবেচা করার সুযোগ করে দেওয়া হলো কর্পোরেট কোম্পানিগুলিকে। বাস্তবে এই অধিকারে কৃষক স্বার্থ রক্ষিত হবে তো? তৃতীয় বিলটি হল এসেনশিয়াল কমোডিটিস বিল 2020। এই বিল অনুযায়ী চাল, ডাল, আটা, আলু, চিনি, পেঁয়াজ, ভোজ্য তেল সহ 20টির বেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য অত্যাবশ্যকীয় তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মজুত করার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। ফলে কর্পোরেট ব্যবসায়ীরা এখন থেকে যত ইচ্ছা এবং অনির্দিষ্টকালের জন্য যে কোনো খাদ্যশস্য মজুত করতে পারবে এবং বাজার নিয়ন্ত্রণ করবে। আজ দিল্লির প্রান্তসীমায় লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছে। তারা তাদের দাবিতে সরব হয়েছে যে কৃষি বিল পুরোপুরি প্রত্যাহার করতে হবে। এই বিল প্রত্যাহার না হলে সর্বস্তরের জনসাধারণের উপর নেমে আসবে আক্রমণ। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী, সাধারণ জনজীবন বিপর্যস্ত হতে বাধ্য। অচিরেই প্রবল খাদ্য সংকটের সম্মুখীন দেশবাসীকে হতে হবে। তাই সর্বস্তরের মানুষ আজ কৃষকদের এই ঐতিহাসিক আন্দোলনে, এই অভূতপূর্ব লড়াই সংগ্রামের শরিক। আমরা অধ্যাপক সমাজের পক্ষ থেকে তাই এমন একটি পরিস্থিতিতে এই বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করেছি। আমরা কৃষকদের ধর্ণামঞ্চগুলিতে গিয়ে সংহতি জ্ঞাপন করেছি। আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে ডাকা ভারত বন্ধ সমর্থন করেছি। আমরা আজ 12ই ডিসেম্বর সারাদিন ধরে অধ্যাপকদের পক্ষ থেকে অনলাইন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছি এবং এই আলোচনা সভায় আমরা মিলিত হয়েছি যাতে এই দেশব্যাপী গড়ে ওঠা কৃষক আন্দোলনের পাশে দাঁড়াতে পারি, তাদের আপন করতে পারি এবং অধ্যাপকদের মিলিত কণ্ঠস্বর কৃষক আন্দোলনের সাথে মিলিয়ে দিতে পারি। অধ্যাপক সংহতি মঞ্চ পশ্চিম জোনকে ধন্যবাদ এমন সুন্দর একটি প্রেজেন্টেশনের জন্য। এখন সঙ্গীত পরিবেশন করবেন অধ্যাপক মেঘবরণ হাইতি। আমি মেঘবরণকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। ও তাজা রক্ত পেলে, তাজা রক্ত পেলে ও জমি ধরবে আবার সোনার ফসল। তাজা রক্ত পেলে ও জমি ধরবে আবার সোনার ফসল। চোখের জলের নোনতা পানি ভীষণ হানি, চোখের জলের নোনতা পানি ভীষণ হানি, ও পানি ভীষণ গরল। তাজা রক্ত পেলে
ও জমি ধরবে আবার সোনার ফসল। বলদ টানে গাধার বোঝা, বলদ টানে গাধার বোঝা, সাত বলদের অধম তোরা, বেগার বস্তা মাথায় নিয়ে শূন্য তোদের ঘরটা জোড়া। বেগার বস্তা মাথায় নিয়ে শূন্য তোদের ঘরটা জোড়া। নিজের পাওনা বুঝে নেরে হতভাগা, কান্নায় কি পাবি ফল? চোখের জলের নোনতা পানি ভীষণ হানি, ও পানি ভীষণ গরল। ও তাজা রক্ত পেলে ও জমি ধরবে আবার সোনার ফসল। চক্ষু দুটি রাখিস খুলে, শত্রুটারে চিনে নে। চক্ষু দুটি রাখিস খুলে, শত্রুটারে চিনে নে। নইলে শুধু গোলক ধাঁধায় মরবি ঘুরে, না জেনে শত্রুটারে চিনে নে। বুক ফুলিয়ে দাঁড়া দেখি, বুক ফুলিয়ে দাঁড়া দেখি, ভীরুর প্রতাপ হটবে পিছু। সব হারাদের পাওনা ছাড়া হারাবার আর নাই রে কিছু। সব হারাদের পাওনা ছাড়া হারাবার আর নাই রে কিছু। ঝরে যদি রক্তধারা ফিরবে সাহস পাবি ফিরে। ঝরে যদি রক্তধারা ফিরবে সাহস পাবি ফিরে। বুকের বল চোখের জলের নোনতা পানি ভীষণ হানি, ও পানি ভীষণ গরল। ও তাজা রক্ত পেলে ও জমি ধরবে আবার সোনার ফসল। চোখের জলের নোনতা পানি ভীষণ হানি, ও পানি ভীষণ গরল। ও তাজা রক্ত পেলে ও জমি ধরবে আবার সোনার ফসল। নমস্কার। এখন আমি আহ্বান করব বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অসিত চক্রবর্তী মহাশয়কে। তিনি তার বক্তব্য এখানে রাখুন। অধ্যাপক অসিত চক্রবর্তী। আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি, কিছুদিন আগে আপনাদের মঞ্চ থেকে শিক্ষা নিয়ে আলোচনা হচ্ছিল। তখন বোধহয় আমাদের অশনি সংকেত টের পাচ্ছিলাম যে ধীরে ধীরে খালি শিক্ষাক্ষেত্রে নয়, আক্রমণ বিভিন্ন দিক থেকে আসবে। তা সত্ত্বেও আমার মনে হয় কিছু কিছু জিনিস এই দেশের মানুষ হিসেবে আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেওয়া উচিত। সেটা হচ্ছে, ধরুন দেশের সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ব্যাপারে আমরা কোনো কোম্পানিকে দায়িত্ব দিতে পারি না। আমরা আশা করি আমাদের দেশনেতারা সেটুকু বোঝেন যে লকহিড কোম্পানি, ওদের তো প্রচুর যন্ত্রপাতি আছে, কামান বন্দুক আছে, এরোপ্লেন আছে, মিসাইল আছে, সমস্ত কিছু আছে। ওদের বললাম তোমরা কিছু লোকজন নিয়ে, বুঝলে, এই আমাদের এই যুদ্ধটা সামলে দাও। এটা হয় না। দেশের সার্বভৌমত্ব সামলানো যে দেশেরই কর্তব্য, এই বোধটা হওয়া দরকার। একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে দেশের সমস্ত মানুষ যাতে পেট ভরে খেতে পায়,
তার জন্যে যাতে কৃষি ব্যবস্থাটা একেবারে এই পুঁজিপতিদের হাতে তুলে না দেওয়া, লাভজনক প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়া, রাষ্ট্রের খানিকটা দায়িত্ব কর্তব্য এতে পালন করা। কারণ কি, এখন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? 2020 সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যে নথি প্রকাশ করেছেন তাতে দেখা গেল যে 107টা দেশ যারা পুরো পরিসংখ্যান হাজির করেছে তাদের মধ্যে ভারতের অবস্থান 94তম স্থানে। অর্থাৎ অর্ধভুক্ত মানুষ, তাদের সংখ্যা কত এ নিয়ে সবাই আলোচনা করবেন। তবে এতদিন আমাদের একটা সান্ত্বনা ছিল যে পাকিস্তান আমাদের পেছনে আছে, কিন্তু এইবারে দেখলাম আমাদের প্রতিবেশীদের মধ্যে নেপালের স্থান হচ্ছে 73 নম্বর, বাংলাদেশ হচ্ছে 75 নম্বর, এমনকি মায়ানমার হচ্ছে 78 নম্বর, পাকিস্তানও আমাদের আগে আছে 88 নম্বর স্থানে। আমরা পৌঁছে গেছি 94তম স্থানে। সত্যি সত্যি এই রকম সংকটে যখন দেশ আছে, এই রকম সংকটের মুখোমুখি দেশ রিসেশনে, টেকনিক্যাল রিসেশনে চলে গেছে, অতিমারির পরিস্থিতি, তার মধ্যে কি এমন এমার্জেন্সি ঘটনা ঘটলো যে আমাদের এই রকম একটি কৃষি বিল পাস করাতে হলো। কৃষি বিলের 3টি ধারা, যে সম্বন্ধে পরবর্তীকালে সবাই বলবেন। প্রথম ধারা, ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন অ্যাক্ট। তাতে প্রাথমিক প্রস্তাব কি ছিল? মান্ডির পাশাপাশি বৃহৎ পুঁজি এই কেনাকাটির দোকান খুলবে এবং মান্ডিতে পার্টিসিপেট করতে হলে যে ট্যাক্স দিতে হয়, এই প্রাইভেট এন্টারপ্রেনিয়ারদের কাছে বেচতে হলে কোনো ট্যাক্স ফ্যাক্স দিতে হবে না। কি সুন্দর লেভেল প্লেইং ফিল্ড। আর সত্যি সত্যি আমাদের মান্ডি ব্যবস্থা কি ত্রুটিমুক্ত? না, মোটেই ত্রুটিমুক্ত এটা বলবো না। তাছাড়া যদি কোনো ব্যবস্থাকে দেখিয়ে দিতে হয় যে দেখো কত খারাপ ব্যবস্থা, তখনই তো সেটা আমরা তুলে দেয়া বা অন্য লাভজনক সংস্থাকে সেখানে ব্যবসা করতে দেওয়ার সুযোগটা করে দিতে পারবো। যেমন ধরুন, আমি একটি টেলিফোনের অ্যাপ্লাই করেছিলাম, ল্যান্ডলাইন টেলিফোন অ্যাপ্লাই করেছিলাম, বহু বছর আগের কথা বলছি, আমার চাকরির জীবনের শুরুতে। তা সবাই বলল যে না, এভাবে তো 10 বছরেও পাবে না, কোনো এমপি টেমপিকে ধরো, যদি তিনি রেকমেন্ড করে দেন তাহলে পেতে পারো। তো এই ছিল আমাদের টেলিফোনে যোগাযোগ করার ব্যবস্থা। কাজে ব্যাপারটাকে যখন সেরকম জায়গায় নিয়ে যাওয়া গেল, তখন তো আমরা বলবোই, আরে দেখো বিদেশে প্রাইভেট কোম্পানিরা চালায় এই সমস্ত কমিউনিকেশন, কত এফিশিয়েন্ট। পুঁজির অনুপ্রবেশ, এবং সেই পুঁজির অনুপ্রবেশ ঘটতে ঘটতে ব্যাপারটা কোথায় গেছে এখন আমরা দেখতে পেলাম যে বিএসএনএল কে 4G পরিষেবা দেওয়ারও অনুমোদন দেওয়া হলো না। অর্থাৎ আমরা তুলে দিলাম, আমরা
বিএসএনএল কে তুলে দিলাম। একটাই জিনিস বাকি আছে, বহু বড় বড় শহরে কিছু প্রাইম ল্যান্ড আছে এখনো এদের, সেগুলো এবার আমরা বেচবো এক এক করে, এইটুকু বাকি আছে। এছাড়া বিএসএনএল কে তুলে দেওয়ার আর বিশেষ কিছু বাকি নাই। 2 নম্বর কি, বাপরে কি সুন্দর, ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস। এক কথায় কন্ট্রাক্ট ফার্মিং চালু হবে। চমৎকার, কি সুবিধা, প্রচুর সুবিধা। এবারে 2 রকম এগ্রিমেন্ট হতে পারে। আমার সঙ্গে যে বড় ব্যবসায়ী বা পুঁজিপতি যিনি আমার জমি নেবেন কন্ট্রাক্ট চাষে, তার সঙ্গে আমার ওরাল এগ্রিমেন্ট হতে পারে, রিটেন এগ্রিমেন্টও হতে পারে। কিন্তু কোনো বিবাদ যদি তৈরি হয়, কোনো কোর্টে যাওয়া যাবে না। সেই বিবাদ মীমাংসা করার জন্য কোনো কোর্টে যাওয়া যাবে না। ভাবুন, একে পুঁজিপতির সঙ্গে কন্ট্রাক্ট হচ্ছে কার না, চাষির। সেখানে চাষি যদি কোনোভাবে বঞ্চিত হন তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারবেন। এমনিতেই আমাদের দেশের আইন সেখানে আশ্রয় পাওয়া, বিশেষ করে চাষির ক্ষেত্রে, সেটা এমনিতেই অসম্ভব। আমরা কি চাইছি, এবারে আসল জায়গাটায় চলে আসি। সেটা হচ্ছে 3 নম্বর, এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাতে আমরা কি করলাম, তাতে যেইগুলো পেরিশেবল নয়, অর্থাৎ সিরিয়ালস, পালসেস, অয়েল সিড, পটাটো, অনিয়ন, এই সমস্ত জিনিসকে আমরা এসেনশিয়াল কমোডিটির বাইরে বের করে দিয়েছি। এগুলো আর আমাদের এসেনশিয়াল কমোডিটির মধ্যে রাখার দরকার নাই। এগুলো ইচ্ছে মতো হোর্ডিং করা যাবে। আপনি আপনার খালি বড় বড় গোডাউন কিনে সস্তায় চাষির ঘর থেকে মাল কিনে ঢুকিয়ে দিন, ঢুকিয়ে দিয়ে তালা বন্ধ করে দিন, করে দিয়ে যখন দাম বাড়বে, যখন আমি বুঝবো যে এবার আমার লাভ ঠিকঠাক মতো হবে, তখন আমি তালা খুলে গুদাম থেকে মাল বিক্রি করব। চমৎকার ব্যবস্থা। হঠাৎ এটা করার দরকার হলো কেন বলুন তো? ব্যাপারটা খুব পরিষ্কার, পুঁজি যাবেটা কোথায়? কি সংকটের পরিস্থিতি বলুন তো। আজকে আমি দেখছি আমার পুঁজি আছে, আমি কোথায় ইনভেস্ট করব? আমি গাড়ি তৈরিতে ইনভেস্ট করব? এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেটা খুব লাভজনক হবে না, কারণ অলরেডি বিক্রি না হওয়া ইনভেন্টরি, তার যা অবস্থা, ওটা মোটেই লাভজনক প্রপোজিশন নয়। জামা কাপড় তৈরি করব না, সেটাও ঠিক হবে না। তা এই পুঁজি কোথায় যাবে, সেই চিন্তার থেকে ইন্ডিয়ান স্টেট একটা ব্যবস্থা করেছিল এই 1 দশক কি তার কিছুকাল আগে। একটা ব্যবস্থা করা হয়েছে। কি ব্যবস্থা? রিটেইল চেন। গত 1 দশকের বেশি সময় ধরে রিটেইল চেনে খুব ইনভেস্টমেন্ট হয়েছে। কি এমন প্রয়োজন ছিল বলুন তো? হ্যাঁ, রিলায়েন্স ফ্রেশের মতন দোকানের, যেখান থেকে আলু, পেঁয়াজ, ভিন্ডি, কাঁচা লঙ্কা কেনার জন্য মানুষ ব্যাগ নিয়ে যাবে, এর কি এমন দরকার পড়েছিল? বা জিরে, কালো জিরে, নুন, ডাল কেনার জন্য আপনাকে বড় বড় স্টোরে যেতে হবে, এর কি এমন দরকার পড়েছিল? দরকার একটাই, সেটা হচ্ছে পুঁজি যাবেটা কোথায়। পুঁজির জন্য নতুন দরজা খোলা দরকার, সেই জন্য রিটেল চেন খোলা হলো।
এবারে রিটেল চেনেও এখন যথেষ্ট স্যাচুরেশন চলে এসছে, না অত আর লাভজনক নাই, অত আর লাভজনক নাই। এবার আমাদের আর একটা অপশন খুলতে হবে, শেষ অপশন, সেটা হচ্ছে চাষের জমি, চাষির সম্পদ, চাষির অধিকার, সেগুলো তার কাছ থেকে কেড়ে নেব, কেড়ে নিয়ে সেটা পুঁজির হাতে তুলে দেব। আমরা দেখেছি কিভাবে এ ব্যাপারে আমাদের পিকেটি সাহেব তো নোবেল প্রাইজ পেয়েছেন, সেটা প্রমাণ করে কিভাবে সম্পদ ক্রমাগত কয়েক কয়েক অল্প শতাংশ মানুষের হাতে কুক্ষিগত হচ্ছে। আর আমাদের ভারতবর্ষ তো সোনার দেশ, ভারতবর্ষ সোনার দেশ। কারণ কি? আপনি ভাবুন, হ্যাঁ, মাত্র কয়েক বছরের মধ্যে 2000 থেকে 2018 বিলিয়নিয়ারের সংখ্যা 9 থেকে হয়েছে 119। ভারতবর্ষে গত 18 বছরে বিলিয়নিয়ারের সংখ্যা হয়েছে 9 থেকে 119। এই বিলিয়নিয়ারের গ্রোথ ভারতবর্ষে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। মানুষ খেতে পায় না, সবচেয়ে বেশি মানুষ টিবিতে কোথায় মারা যায়? ভারতবর্ষে। সবচেয়ে বেশি মানুষ কুষ্ঠতে কোথায় মারা যায়? ভারতবর্ষে। সবচেয়ে বেশি মানুষ সাপের কামড়ে কোথায় মারা যায়? ভারতবর্ষে। সবচেয়ে বেশি মানুষ কুত্তার কামড়ে কোথায় বেশি মারা যায়? ভারতবর্ষে। কিন্তু সেই ভারতবর্ষ বিলিয়নিয়ারদের কিন্তু আটকে রাখেনি, তাদের ব্যবসার সুবন্দোবস্ত করে দিয়েছে যাতে বিলিয়নিয়ারের গ্রোথ লাগাম ছাড়া হয়। এবং এই কৃষিতে এই নতুন বিল সেই লাগাম ছাড়া গ্রোথের লাইসেন্স। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর আশিস চক্রবর্তী মহাশয়। অত্যন্ত সুন্দরভাবে তিনি কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন এবং বিশেষ করে যেটা বলেছেন যে পুঁজি কোথায় যাবে, এই পুঁজি যাওয়ার যে ব্যবস্থা এরা করে দিয়েছে, এই গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি এখানে উল্লেখ করেছেন। এখন আমি অনুরোধ করব অল ইন্ডিয়া কৃষক অ্যান্ড ক্ষেত মজুর সংগঠন, তার সাধারণ সম্পাদক শ্রী শঙ্কর ঘোষ মহাশয়, যিনি এই মুহূর্তে দিল্লির আন্দোলনের ময়দানেই আছেন সরাসরি, সেখান থেকেই তিনি বলবেন। আমাদের আশঙ্কা হচ্ছিল, তিনি আমাদের জানিয়েছিলেন যে তিনি এমন জায়গায় আছেন সেখান থেকে হয়তো নেট কানেকশন ঠিকঠাক পাওয়া যাবে না, কিন্তু আমরা আশা করব যে তার কথা আমরা শুনতে পাবো। আমি এই শঙ্কর ঘোষ মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এটা খুবই দুঃখের যে আমি শ্রদ্ধেয় উপাচার্য মহাশয়ের পুরোপুরি বক্তব্যটা আমি শুনতে পারিনি। আমার ঢুকতে অসুবিধাই হয়েছে। আমি শেষের দিকে তার কিছু কথা আমি শুনতে পেরেছি, শুনেছি। যা তিনি বলেছেন তার সাথে আমার পূর্ণ সহমত আছে, এটাও বলতে পারি। আবার সাথে সাথে যারা অধ্যাপক মহাশয়েরা, যাদের কাছ থেকে আমরা সাধারণভাবে শিখি, তাদের সামনে আমরা যারা কৃষক কর্মী, কৃষক আন্দোলনের সাথে যুক্ত, কৃষক জীবনের সুখ দুঃখ, ব্যথা বেদনা আনন্দ নিয়েই যাদের কারবার, যাদের দুঃখ মোচনের জন্য আমাদের এই সংগঠন অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন আমরা গড়ে তুলেছি, তাদের কয়েকটা কথা বলার তাদের সামনে আমরা সুযোগ পেয়েছি। এই জন্য প্রথমেই আমি অধ্যাপক সংহতি মঞ্চকে আমার সংগঠনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই সঞ্চালক মাননীয় অধ্যাপক
তরুণ বাবুকে একটু অনুরোধ করব, যদি প্রথম থেকে বিষয়টা আরেকটু আমাকে একটু সাহায্য করেন, ধরিয়ে দেন। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি হ্যাঁ, শঙ্কর বাবু, আপনি কি চাইছেন? কিছু শুনতে পারি, শঙ্কর বাবু, তাহলে আপনি আমি কি আমার চাইছেন? আমি চাইছি যে আপনারা এক্স্যাক্টলি কি জানতে চাইছেন সেটা, বা মানে কি আমি আলোচনা করব, একটা সাধারণভাবে আমি আলোচনা করে যেতে পারি, কিন্তু কিন্তু যদি একটু পার্টিকুলারলি বলেন যে ঠিক এই জিনিসটা চাই, তাহলে আমি চেষ্টা করব। একটু আপনি আমাকে কাইন্ডলি সাহায্য করুন। যে কৃষি আইনের বিরুদ্ধে আজকের কৃষকরা লড়ছেন এবং একটা ভ্যালিয়েন্ট ফাইট তারা দিচ্ছেন, এবং এই যে একটা বাইনারি প্রশ্ন তারা তুলে দিয়েছেন যে হয় ইয়েস অর নো, এই রকম একটা প্রশ্ন তারা আজকে প্রথম কৃষকদের আমরা দেখছি তারা তুলে ধরলেন। তাহলে তাদের ক্ষোভ এমন একটা জায়গায় গেছে যে তারা আন্দোলনটা এই জায়গায় নিয়ে গেছেন, অথচ সরকার বলছে যে তাদের কোনো সমস্যা নেই। বিরোধী পক্ষ তাদেরকে ভুল বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে তাদেরকে ময়দানে নিয়ে চলে এসছেন, অথচ কৃষকরা তারা তো কেউ ছেলে মানুষ নয়, তারা ময়দানে এসছেন। তাহলে আইনটার কোথায় কৃষি বিরোধী, জনস্বার্থ বিরোধী, এই বিষয়টা আমি আপনাদের কাছ থেকে, আমরা যারা অধ্যাপক সমিতি মঞ্চের তরফ থেকে এখানে উপস্থিত আছি, তারা এই বিষয়টাই আপনার কাছ থেকে জানতে চাইছি। বিশেষ করে আপনি আন্দোলনের ময়দানে আছেন এবং নানা রাজ্যের কৃষকরা সেখানে উপস্থিত, তারা কোন ধরনের মানসিকতায় রিফ্লেক্ট করছেন এটা আমাদের খুব জানতে ইচ্ছে করছে। যে এই প্রবল শীতের মধ্যে তারা খোলা ময়দানে, খোলা রাস্তার উপরে দিনের পর দিন তারা দাঁড়িয়ে আছেন, কোন সেই তেজ, এই বিষয়গুলি আমরা জানতে চাই, তার মধ্যে দিয়ে নিজেদের আমরা ঋদ্ধ করতে চাই, এটুকুই। ধন্যবাদ। আমি খুব হ্যাঁ, বলুন। কি আমি একটু শঙ্করবাবুকে একটু খেয়াল করিয়ে দিই, উনি আসলে এর আগে শুনেছিলেন। আমরা যে বিষয়টা রেখেছি কৃষি আইন 2020 এবং বর্তমান কৃষক আন্দোলন। ফলে তরুণবাবু যা বললেন, আমি এক কথায় আমাদের বিষয়টা আপনার কাছে রাখলাম। ফলে আমি বলেছিলাম হয়তো আপনি নানান ব্যস্ততার মধ্যে হয়তো খেয়াল করতে পারছিলেন না। কৃষি আইন 2020 এবং বর্তমান কৃষক আন্দোলন। না, এটা আমার খেয়াল ছিল, এটা আপনাদের আলোচ্য বিষয়। আমি জানতে চেয়েছিলাম যে শ্রদ্ধেয় উপাচার্য মশাই আগে বললেন, তাকে কি কোনো বিশেষ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, তারপরেই কি আমি বলবো, নাকি যে বিষয়টা আপনারা রেখেছেন তার উপর আমার যে ধারণা সেটা আপনাদের সামনে রাখবো। এখন আমার কাছে ব্যাপারটা পরিষ্কার। দেখুন, কৃষকরা কেন্দ্রীয় সরকারকে বলে দিয়েছে, আমরা বলেছি, আপনারা হ্যাঁ কি না বলুন। কি প্রশ্নে হ্যাঁ কি না, আমাদের অন্য কোনো দাবি নেই। আমাদের কৃষির ফসলের ন্যায্য দাম দিতে হবে, ইনপুট সার বীজ তেল সস্তা দরে সরবরাহ করতে হবে, ইত্যাদি ইত্যাদি কৃষক আন্দোলনের যে স্বাভাবিক সাধারণ দাবি যা আমরা রেখে থাকি, আমরা এসব দাবি এখন তুলছি না। এগুলো আমাদের দাবি আছে, কিন্তু আমাদের একটাই কথা, যে 3টে কৃষি আইন তোমরা প্রণয়ন করেছো, সেই 3টে কৃষি আইন তোমাদের প্রত্যাহার করতে হবে। ইউ হ্যাভ টু রিপিল দি অ্যাক্ট। যে অ্যাক্ট তোমরা প্রণয়ন করেছো তাকে প্রত্যাহার করতে হবে। কেন কৃষকরা এই দাবি তুলছে সেটা আমি পরে আসছি। শুধু কৃষকরাই দাবি তুলছে না, কিন্তু এটা শুধু কৃষকদের দাবি না।
এই দাবি ভারতবর্ষের সমস্ত খেটে খাওয়া সাধারণ মানুষের দাবি। ছাত্র, যুব, মহিলা, কলে কারখানায় কাজ করেন শ্রমিক, অসংখ্য সবারই। কারণ কি? ভারতবর্ষের জনজীবনে আর কখনো হয়। কৃষি আইন বিস্তারিত ভাবে আলোচনা করবার স্কোপ এখানে নেই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনারা আমাকে বড় জোর 35-40 সময় দিতে পারেন বিস্তারিত আলোচনা করার সময়। এই কৃষি আইনের 3টে বিষয়। আইনগুলোর নাম অনেক বড় বড়। আপনারা অধ্যাপক, আপনাদের পক্ষ সেই নাম, আইনের নাম মুখস্থ করে মনে রাখা সম্ভব না। গ্রামের কৃষকের পক্ষে তো সম্ভবই না, সে চেষ্টা করবো না। প্রথম আইন যেটা, প্রথম আইন, দ্যাট ইজ দি মেইন ল enacted by the central BJP government। সেটা কি? সেটা হচ্ছে খাদ্যদ্রব্য সহ সমগ্র নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী তারা প্রাইভেটাইজ করে দিল। অর্থাৎ এখন থেকে চাল, ডাল, মুসুরির ডাল, মুগের ডাল, ছোলার ডাল, অড়হর ডাল, সর্ষে, মাছ, মাংস, দুধ, সমস্ত রকমের সবজি, পেরিশেবল, নন পেরিশেবল, সব তা চলে গেল প্রাইভেট মালিকদের হাতে, মাল্টিন্যাশনাল কর্পোরেশনের হাতে। আপনারা শুনেছেন, দেখেছেন নিশ্চয়ই, আইন তৈরি হওয়ার আগেই আদানি গ্রুপ ভারতবর্ষে এগ্রিকালচার কমোডিটি নিয়ে 17টা কোম্পানি তৈরি করেছে। অলরেডি ফর্মড 17 কোম্পানিজ বাই দি আদানি গ্রুপ। এই কোম্পানিগুলোর প্রত্যেকটার কাজ হচ্ছে এগ্রিকালচারাল প্রডিউস। তারা বড় বড় 100 একর, 150 একর, 200 একর, 300 একর জায়গায় তারা বড় বড় কোল্ড স্টোরেজ তৈরি করছে। আপনি জানেন, রিসেন্টলি গত 3-4 দিন আগে কর্ণাটক গভর্নমেন্ট একটা ভূমি সংস্কার করেছে, আইন পাশ করিয়েছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি। তাতে কি বলছে জানেন? একটা পরিবার 540 একর জমি রাখতে পারবে এবং এগ্রিকালচারাল ল্যান্ডকে তারা নন এগ্রিকালচারাল উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে। কেন? কার জন্য? কার স্বার্থে? এই সব বড় বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশনের জন্য। তারা বড় বড় সবজি মন্ডি খুলবে, তারা বড় বড় হিমঘর খুলবে, যেসব পণ্য বিদেশে রপ্তানি করা যাবে সেই সব পণ্য তারা কিনবে এবং কিনবে সস্তা দামে, বেচবে আগুনের দামে, অগ্নি মূল্যে, বাংলা ভাষায় বলি আমরা। কার ক্ষতি? শুধু কৃষকের ক্ষতি। এই জন্য আমরা বলছি, দিস মুভমেন্ট ইজ নট দি মুভমেন্ট অফ অনলি দি পিসেন্টস। শুধু কৃষকের আন্দোলন না। যে কৃষকরা আজকে রাস্তায় নেমে লড়ছেন, তারা ভারতবর্ষের 135 কোটি মানুষের মধ্যে 130 কোটি মানুষের জন্য লড়ছেন। সাদা কথায় আপনি শুনে রাখুন, আপনার ভাতের গ্রাস ব্যক্তি মালিকের হাতে চলে গেল, প্রাইভেটাইজড হয়ে গেল। That is the most heinous attack by the BJP government. সবচেয়ে বড় আক্রমণ। এখন এই যে সব দিয়ে দিলাম ব্যক্তিগত পুঁজিপতিদের হাতে, রিলায়েন্স গ্রুপের হাতে, আদানি গ্রুপের হাতে, পেপসি কোলার হাতে, কোকা কোলার হাতে, দিয়ে দিলাম তো। এই সব পুঁজিপতিরা গভর্নমেন্টকে এসে বলেছে যে ভাই তুমি তো দিয়ে দিলে, কিন্তু সরকারি মান্ডিও থাকবে আর আমরাও বাজার থেকে ইচ্ছা মতো জিনিসপত্র কিনতে পারবো। এটা তো হবে না। সরকারি মান্ডিতে আমাদের দেশে 7,500 সরকারি মান্ডি আছে।
এই 7,500 সরকারি মান্ডিতে ভারতবর্ষের এগ্রিকালচারাল প্রডিউসের 30% বিক্রি হয় সরকারি হিসাবে। তারা এগ্রিকালচার নেয় প্রডিউস যদি সরকারি মান্ডিতে এমএসপি রেটে বিক্রি হয়, সরকারি দামে বিক্রি হয়, তাহলে আমরা যে যদেচ্ছা যেমন খুশি দামে, যেমন খুশি পরিমাণে, যেমন প্রয়োজন তেমন করে যে কিনতে পারবো, তার পথে একটা বাধা হয়ে দাঁড়াবে না? বাধা হবে তো। তাহলে ভাই এক কাজ কর, মান্ডিগুলো যাতে উঠে যায় তেমন একটা আইন কর। না না, এরকম আইন বলো না যে আমি মান্ডি তুলিয়া দিলাম, না বলো না। মান্ডি থাকবে, কিন্তু কি করবে, কি আইনে কি করেছে জানেন? মান্ডি মানে কি? মান্ডি মিনস নট এ মার্কেট এরিয়া। প্রত্যেকটি মান্ডির আন্ডারে 50, 60, 70, 100, 150 ভিলেজ আছে, যাকে বলে মান্ডি এরিয়া। শুধু বাজারটুকু নয়, এমন আইন করো মান্ডি থাকছে, মান্ডি এরিয়াটা থাকছে না। ওই মান্ডি এরিয়াতে কোনো মাল্টি ন্যাশনাল কর্পোরেশন কিন্তু ঢুকে মালপত্র কিনতে পারতো না। এইবার তারা ঢুকে মালপত্র কিনতে পারবে। মান্ডি রাখলাম, মান্ডি এরিয়া রাখলাম না, মানুষ রাখলাম, প্রাণটা রাখলাম না। এই হবে, এই হলো। তারপরে কি করবা? তারপরে আস্তে আস্তে মান্ডিতে কেনবার জন্য সরকারি অনুদানের টাকা একটু একটু করে কমিয়ে দেবে। মান্ডিতে যাবে, কৃষকরা ঘোরাবে, নেবে না, কিনবে না, দাম করে দেবে। ওদিকে ব্যক্তিগত প্রাইভেট মান্ডিগুলো ইচ্ছা মতন খোলা হবে। প্রথম দিকে ওরা একটু চাষিকে সরকারি দামের থেকে একটু বেশি দাম দিয়ে কিনবে। তারপরে 10 বছর পর 7,500 মান্ডি এসে দাঁড়াবে 700টা মান্ডিতে। তারপরে সেই গভর্নমেন্ট বলবে মান্ডিতে চাষিরা যায় না, সুতরাং তুলে দেওয়া হোক। এই প্রক্রিয়ায় মান্ডি তুলে দেওয়া হবে। আমাদের ব্যক্তিগত ব্যবসায়ীরা তো মহাশয় লোক না। শ্রদ্ধেয় উপাচার্য মহাশয় রিলায়েন্সের কথা বলছিলেন। আপনি রিলায়েন্সের জিও তার কর্ম তো জানেন। জিও কি বললো? ফ্রি, যত খুশি তুমি নেট ব্যবহার করো, ফ্রি বললো তো। আপনি তো নেট ফ্রি ব্যবহার করেছেন। তারপরে বললো বাবা একদম ফ্রি নেবে, 199 টাকা নাও। তার কয়েক মাস পরে বললো 199 টাকাতে হচ্ছে না, 349 টাকা। তারপরে কি বললো? 399 টাকা। তারপরে এখন কি বলছে? 599 টাকা। শোনা যাচ্ছে ওটা 799 টাকা বা তারও বেশি হবে। এই হচ্ছে মাল্টিন্যাশনাল কর্পোরেশন। ক্যাপচার দি মার্কেট ফার্স্ট, destroy the government arrangement. In this case, they destroyed the BSNL. তাকে 4G করতে দেয়নি, শ্রদ্ধেয় উপাচার্য মহাশয় বলেছেন। আরো ভালো উদাহরণ হচ্ছে আমাদের গ্রাম বাংলায় ধরে নিন, যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে, সরকারি প্রাইমারি স্কুল তো আছে, পাশাপাশি আবার নার্সারি কেজি স্কুল আছে। সরকারি কেজি স্কুল কি চলছে? অধিকাংশই প্রায় উঠে গেছে। ছাত্র 3 মাস্টার 5 এরকম স্কুল আমি জানি আছে, তুলে দেওয়া হচ্ছে। স্কুল অ্যামালগামেট করা হচ্ছে। কেন? স্কুল আছে কিন্তু প্রচারও আছে, বাস্তব সরকারি স্কুলে পড়াশোনা হয় না, সুতরাং ওখানে পাঠিও না। যার শিক্ষা কেনার সুযোগ আছে, পকেটে রেস্তু আছে, সে কেজি নার্সারিতে ভর্তি করে। এই তো প্রাইভেটাইজড হয়ে গেল এডুকেশনটা। স্বাস্থ্যের ক্ষেত্রে সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, সুতরাং কেজি, সুতরাং তুমি নার্সিং হোমে যাও। প্রাইভেটাইজড, হেলথ ইজ প্রাইভেটাইজড। আর প্রাইভেট মালিকেরা যে কত সদাসহায় আমরা তো করোনা যুগেই দেখেছি। করোনার এত বড় আক্রমণ, এই আক্রমণ প্রতিরোধ করবার জন্য এই সমস্ত প্রাইভেট নার্সিং হোম গুলোর কি কোনো ভূমিকা আছে? কোনো ভূমিকা নেই, কিচ্ছু ভূমিকা নেই। এই হচ্ছে প্রাইভেট, সবকিছু মুনাফার জন্য, প্রফিট মেকিং টেন্ডেন্সি,
সর্বোচ্চ মুনাফা চাই, স্বাস্থ্য পণ্য, শিক্ষা পণ্য, সব পণ্য। গভর্নমেন্ট এখন রেল লাইন, রেল পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমার পয়সায়, আমার টাকায় রেল চালাবে, মুনাফা করবে। টাকায় প্রায় তুলে দেওয়া, রিলায়েন্স মালিক করে, এইভাবে তো রিলায়েন্স হয়েছে। শত শত কোটি টাকার মালিক তো রিলায়েন্স এভাবে হয়েছে। আপনি জানেন 1990 থেকে আজ পর্যন্ত, এই 2020 পর্যন্ত এই সমস্ত একচেটিয়া পুঁজিপতিদের কত টাকা ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে? 45 লক্ষ কোটি টাকা শুধু ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে। আর অন্যান্য সুবিধা, ব্যাংকের টাকা নিয়ে ব্যাংকের টাকা ফেরত না দেওয়া, চুরি করা, চুরি করে পালিয়ে যাওয়া, এসব তো আপনারা জানেন, এগুলো বলার দরকার নাই। These are the private partners. এখন আপনার ভাতের থালায় প্রাইভেট পার্টনার। চাষিরা কি দেখছে? চাষিরা আতঙ্কিত কেন? চাষিরা আতঙ্কিত এই কারণে, যতটুকু সরকারি সুযোগ নেই। ভারতবর্ষের কৃষকের অবস্থা কি? 86% জোত হচ্ছে অলাভজনক, নন প্রফিটেবল। প্রতি 12 মিনিটে একজন চাষি আত্মহত্যা করে। স্বামীনাথন কমিশনের রিপোর্ট হচ্ছে, অন্য কোন প্রফেশনের যদি জোগাড় করতে পারত, এই মুহূর্তে ভারতবর্ষের 40% কৃষক তারা কৃষিকাজ ছেড়ে দিত। ভারতবর্ষে গ্রাম ভারতে 52% এখন ল্যান্ডলেস লেবার, ল্যান্ডলেস। কি কারণে হলো? কারণ চাষিরা ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত কেন? আয়ের থেকে ব্যয় বেশি। ব্যয় বেশি কেন? ইনপুট, সারের দাম 3-4 গুণ বেড়েছে। কারণ সারের সমস্ত ব্যাপারটা প্রাইভেট আছে, সরকারের কোনো দায়িত্ব নেই। বীজের সবটাই প্রাইভেট আছে, সরকারের কোনো দায়িত্ব নেই। তেল সবটাই প্রাইভেটে, সরকারের কোনো দায়িত্ব নেই। বীজ তাও পর্যন্ত সবটা প্রাইভেটের মাল্টিন্যাশনাল কর্পোরেশনের হাতে, গভর্নমেন্টের কোনো ভূমিকা নেই। দিস ইজ এ পিকুলিয়ার গভর্নমেন্ট বিয়ারিং নো রেসপন্সিবিলিটি কমন পিপল। এই গভর্নমেন্ট আমাদের শিক্ষা দেয় না। এই গভর্নমেন্ট, এই রাষ্ট্র আমাদের স্বাস্থ্যের ব্যবস্থা করে না। এই রাষ্ট্র আমাদের খিদে পেলে খেতে দেয় না। এই রাষ্ট্র আমাদের শীতকালে গরম জামা দেয় না। এই রাষ্ট্র আমাদের পরিবহনের ব্যবস্থা করে না। এমন একটা রাষ্ট্র ভাবুন, এমন একজন কর্তার কথা ভাবুন। ধরুন আপনি এক বাড়ির কর্তা, ছেলে বলছে বাবা খিদে পেয়েছে। আপনি কর্তা, আপনি বললেন জোগাড় করে খাও। মেয়েটা এসে বলল বাবা আমার জ্বর হয়েছে, ডাক্তার দেখো। বাবা বললো তুমি ডাক্তার দেখিয়ে নাও। যে আর এক ছেলে এসে বললো আমি পড়বো, স্কুলে ভর্তি করো আমাকে, দায়িত্ব নাও। বাবা বললো তুমি তোমার মতন করে পড়ো, যে পারলে পড়ো, না পড়লে পড়ো না। এইরকম যদি কোনো গার্জিয়ান হয়, তাহলে আমরা কি বলবো? এই গার্জিয়ানের কোনো দরকার আছে? এই গার্জিয়ানকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত না? তা আমাদের গভর্নমেন্ট হচ্ছে এই ধরনের একটি গার্জিয়ান, এই ধরনের একটি প্রতিষ্ঠান, এই রাষ্ট্র যাকে আমরা বলি পুঁজিবাদী রাষ্ট্র। এই রাষ্ট্র হচ্ছে এই ধরনের গার্জিয়ান, জনগণের এই ধরনের গার্জিয়ান। এই রাষ্ট্র, এই সরকার জনগণের খাওয়ার দায়িত্ব নেবে না, শিক্ষার দায়িত্ব নেবে না, স্বাস্থ্যের দায়িত্ব নেবে না, পরিবহনের দায়িত্ব নেবে না, ভালো মন্দের কোন দায়িত্ব নেবে না। এই রাষ্ট্র ভালো মন্দ দেখবে, একেবারে দেখে না। তাই এই রাষ্ট্র গুটি কতক মালিকের, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানি, আদানি, এদের ভালো মন্দ এই গভর্নমেন্ট ভালো করে দেখবে। সো ইট ইজ এ গভর্নমেন্ট, ইট ইজ এ স্টেট অফ দি ক্যাপিটালিস্ট। ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার অ্যাজ ডে লাইট। কৃষকরা, আপনারা যারা অধ্যাপক, তারা অর্থনীতির তত্ত্ব দিয়ে বোঝেন। কেইন্সের তত্ত্ব কি আছে, স্যামুয়েলসনের তত্ত্ব কি আছে, বাজার সংকট কি, অমুক অমুক, আপনারা সমস্ত অর্থনীতির বইটই খুলে বোঝেন। আর কৃষকরা বোঝেন নাড়ে, নাড় বোঝেন তো? নাড় দিয়ে বোঝে, ঘ্রাণ শক্তি দিয়ে বোঝে।
কৃষকরা দেখছে সমূহ সর্বনাশ, সমূহ সর্বনাশ, আমি আমার জিনিস বেচতে পারবো না। এই যদি চালু হয় আমার গম, আমার চাল কি হবে, বিক্রি হবে না, আমার শস্য বিক্রি হবে না, যাবো কোথায়? সারা জীবন তো জমির কাজই করেছি, যাবো কোথায়? না খেয়ে মরবো? পুঁজিপতিরা তাদের প্রয়োজন মতন যতটুকু মাল বিক্রি তাদের করা দরকার, তারা এই জন্য কিছু কিছু চাষি এবং বড় চাষি এবং তারা নিজেরা বড় বড় ফার্ম খুলে চুক্তি চাষ ইত্যাদি করে তারা কিন্তু তৈরি করে নেবে। এই জন্য চুক্তি চাষের প্রভিশন। আমার ভালো আলু দরকার, সিঙ্গুরের আমি কয়েকটা চাষির সঙ্গে চুক্তি করে ভালো আলু তৈরি করাবো। এই জন্য চুক্তি চাষ। চুক্তি চাষে পৃথিবীর কোথাও চাষির উপকার হয়েছে এমন কোন প্রমাণ আমাদের সরকার দিতে পারবে না। আমরা চ্যালেঞ্জ করে বলছি, আমরা 500 ঘটনা বলছি, 500। উই ক্যান রাইট এ বুক অন দিস সাবজেক্ট। একটা ঘটনা বলি, আমাজনের কলা। আমাজন গভীর অরণ্য, আপনারা জানেন, সেখানে প্রচুর জমি, সেখানে আমেরিকার কোম্পানি আর ফ্রান্সের কোম্পানি কলা বাগান করেছে, বিশাল বিশাল কলা। এক হাতের মতন বড় বড় একটা কলা হয়, মুখে দিলে নাকি মাখনের মতন গলে যায়। আমি খাইনি, আমি শুনেছি। এই কলা আমাজনে ওই জমিতে তৈরি হয়। আমার এই কোম্পানিগুলো ওখানকার চাষিদের সঙ্গে চুক্তি করে কলা ফলিয়েছে। রিপোর্ট কি জানেন? আর্জেন্টিনার শহর রাজধানী রিও ডি জেনেরোতে যারা ফুটপাতে বাস করে, বা ব্রাজিলের বা নিকারাগুয়ার বা হন্ডুরাসের, বলিভিয়ার, ল্যাটিন আমেরিকান এই সমস্ত কান্ট্রিগুলোতে যারা শহরে বাস করে, খোলা আকাশের নিচে ফুটপাতে যারা থাকে, যাদের একদিন অনেক কিছু ছিল এখন কিছু নেই, তাদের একটা বড় অংশ হচ্ছে চুক্তি চাষের সঙ্গে যুক্ত চাষিরা। এটা আমাদের কথা না, আমরা পাবো কোথায়? এই সমস্ত তথ্য তো বেরিয়েছে না চুক্তি চাষের ফল। এই চুক্তি চাষ মোদিরা বলছেন, মোদি সাহেবরা বলছেন কৃষকদের কোনো অসুবিধা নেই। কৃষক কি জানেন? আপনি জানেন আন্ডার দি ল হোয়াট ইজ প্রেজেন্ট, হোয়াট ইজ ফার্মার? মুকেশ আম্বানি ইজ অলসো এ ফার্মার, আদানি ইজ অলসো এ ফার্মার। কোন ফার্মারের উপকার হবেই। মুকেশ নামক ফার্মার, রিলায়েন্স কোম্পানি নামক ফার্মার, এ কোম্পানি মে বি এ টার্মড অ্যাজ ফার্মার অ্যাকর্ডিং টু দি ল। আদানির যে 17টা কোম্পানির কথা আমি বললাম, তাদের প্রত্যেকেই কিন্তু ফার্মার। এই ফার্মার রাম শ্যাম যদু মধু হরিমোল্লা নয়। ওরা তো বলবি চাষির কোনো খুশি নেই, কোনো অসুবিধা নেই। চাষিরা শখ করে দিল্লির রাজপথে আছে, আমি তো ওদের মধ্যে আছি, আরো অনেকেই আছেন, আমি একা নেই তো, অনেকেই আছেন। জানেন সিংহু বর্ডারে 8 লেন। সিংহু বর্ডার হচ্ছে হরিয়ানা হয়ে পাঞ্জাবে চণ্ডীগড় দিকে চলে যাবে। দুটো বর্ডার, সিংহু বর্ডার, তিকরি বর্ডার। তিকরি বর্ডারটা চলে যাচ্ছে পাকিস্তানের দিকে, আর চণ্ডীগড়ের দিকে যাচ্ছে। সিংহু বর্ডারে 8 লেন, 15 কিলোমিটার ধরে নেন, তার মানে 8 গুণ 15, 120 কিলোমিটার, সব ট্রাক্টর দ্বারা ভর্তি। সেই ট্রাক্টরে মানুষজন শুয়ে আছে, খাচ্ছে, চা পাচ্ছে, খাচ্ছে। কোথায় স্নান করছে, কোথায় প্রাতঃকৃত্য করছে কেউ জানে না। ছেলে মেয়ে বাচ্চা বুড়ো, 95 বছরের বুড়ো বৃদ্ধ আছেন, 7-8 বছরের সন্তান বাচ্চারাও আছে। মা তো নিয়ে এসছে, মা কোথায় রেখে আসবে? গোটা পরিবার চলে এসছে। অনেককে আমি জিজ্ঞেস করেছি, সবাই তো চলে এসছেন, ঘর সামলাচ্ছে কে? তো অনেকে উত্তর করেছে, আমরা গোটা গ্রামের
অধিকাংশ লোক চলে এসছি তো গ্রামের সব বাড়িতে পাহারা দেওয়ার জন্য আমরা কিছু লোক রেখে এসেছি, 10-12 জন, তারা গোটা গ্রাম পাহারা দিচ্ছে, গোটা গ্রাম টালাচাবি মারা। তা আপনাদের চলে এসছেন চাষ আমরা এবার করব। আগে তো বাঁচি। এই যে আওয়াজ উঠেছে, কিন্তু চাষিরা বলছে, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আলাদা আলাদা ভাবে কথা বলেছি, বলছে হয় আমরা আইন পাল্টাবো, না হয় আমাদের মৃতদেহ পড়ে থাকবে। এটা মুখের কথা না, মুখের কথা না। আমি বলেছি ধরুন যদি 2 মাস থাকতে হয়, বলেছে দরকার হলে 6 মাস থাকবে, ফিরবো না। এই প্রতিজ্ঞা নিয়ে এসছি, আইন পাল্টে তবে যাও। এটা কি ঘরে বসে ভালো কি মন্দ এই চর্চা করা? নাড়ে বুঝেছে কত মারাত্মক ক্ষতিকারক, কত সর্বনাশ। বিজেপি কৃষক নেতাদের সঙ্গে আলোচনাতে কিছু ফেসিয়াল চেঞ্জটাকে বলে, তো মুখে ঢুকে একটু পাউডার ঠাউডার বাকি কয়েকটা শব্দ পাল্টে এটা মেনে নিন। একটা কথা বলা হয়েছে, the very object is wrong। এই আইনের উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের বিরুদ্ধে। আমরা কিছু শব্দ পরিবর্তন করে আমরা কি করব? একটা বাক্যে কি একটু গায়ে রং টং লাগিয়ে কি মানুষ করা যাবে? ফলে আমরা কোনো শব্দ পরিবর্তন, কিছু সংশোধন এইসবের মধ্যে আমরা যাব না, আমরা নেই। তুমি এই আইন প্রত্যাহার করো। যদি জনগণ সম্পর্কে তোমাদের বিন্দুমাত্র কোনো ভালোবাসা শ্রদ্ধা এখনো পর্যন্ত টিকে থাকে, তাহলে পরিবর্তন করো। বিজেপির কি ভূমিকা, বিজেপি সরকারের কি ভূমিকা? তারা প্রথমে চেষ্টা করেছিল যে চাষিদের ঢুকতে দেবো না। আমরা ঘোষণা করলাম 26 তারিখে দিল্লি চলো, এটা আমাদের ঘোষণা। কৃষক সংগঠনগুলো সমস্ত মিলিতভাবে 500 কৃষক সংগঠন তারা মিলিতভাবে ঘোষণা করলো 26 তারিখে দিল্লি চলো। বিজেপি গভর্নমেন্ট ঠিক করলো দিল্লিতে ঢুকতেই দেবো না, হরিয়ানায় আটকে দেবো, পাঞ্জাবে আটকে দেবো, সমস্ত পথগুলো আটকে দেবো। তাহলে কোথাও শুনেছেন গভর্নমেন্ট রাস্তাঘাটে? শুনেছেন ব্যারিকেড, জল কামান, ব্যারিকেড সাংঘাতিক। আপনি একখানা যে পাথরের চাই, ও 10 জন মিলে তুলতে পারবেন না। আপনি এত বড় পাথরের চাই যে রাস্তা আটকানো, তারপরে কাঁটাতারের বেড়া, তারপরে ব্যারিকেড, তারপরে রাস্তা কাটা। রাস্তা কাটা মানে কি? খালের মতন করে রাস্তা কাটা। চাষিদের ঢুকতে দেবো না, একটা জায়গায় না, একাধিক জায়গাতে। এটা বিজেপির সরকারের হিসাবের বাইরে ছিল, অঙ্কের বাইরে ছিল, যে চাষিরা এটা সহ্য করতে মানবে না। আপনারা সবাই টিভিতে দেখেছেন কি অসম সাহসী বীরত্ব তারা দেখিয়েছে। রুখতে পারেনি, জল কামান চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে, লাঠি চালিয়েছে, এই সব করে রুখতে পারেনি। লাখো লাখো মানুষ দুটো বর্ডারে বসে আছে। কালকে আমরা আর একটা বর্ডার অবরোধ করব, আর একটা রাস্তা। আমি এখন টিকরিতে আছি, এই একটু আগে টিকরি বর্ডার থেকে এখন এই জায়গাটার নাম তো কি কমরেড, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? রেওয়াড়িতে আছি, রেওয়াড়ি। এখান থেকে কালকে ন্যাশনাল হাইওয়ে, 8 নম্বর ন্যাশনাল হাইওয়ে আমরা অবরোধ করে আর একটা রাস্তা আমরা আটকে দেবো। সেখানে যাবো কালকে ভোরবেলাতে। এই জন্যে রেওয়াড়িতে এসছি। ঘন্টা 1.5 আগে টিকরি থেকে রওনা দিয়ে এখানে এসছি। কালকে আর একটা রাস্তা অবরুদ্ধ হবে।
বিজেপি গভর্নমেন্ট ভেবেছিল যা খুশি করা যাবে, কিন্তু ওরা একটা জিনিস জানে না, কোন দেশের স্বৈরাচারীরাই জানে না বিজেপি যা করেছে হঠাৎ করে তো করেনি। কর্পোরেট পুলিশ সেবা করতে যে নীতিমালা গ্রহণ করেছিল বিজেপি সরকার, এইগুলো না না বিজেপি সরকার ভেবেছিল যে তারা পারবে পারবে ঠেকাতে পারবে, কিন্তু কিন্তু ওরা জানে না ইট ইজ দি পিপল, ইট ইজ দি পিপল। মাস্টারমশাইরা কথা বলছেন কেন? আপনাদের তো ছাত্র পড়াতে হয়। ইট ইজ দি পিপল দ্যাট ক্রিয়েটস হিস্ট্রি। কোন দেশের স্বৈরাচারীরাই জনগণের ইচ্ছা শক্তির মূল্য দিতে চায় না, জনগণের যে অসীম শৌর্য এবং বীরত্ব আছে তার মূল্য দিতে চায় না। সব দেশের স্বৈরাচারীরাই মনে করে গাওয়ার আদমি হ্যাঁ না, এ তো কিষান মজদুর তো গাওয়ার আদমি, অজ্ঞ মূর্খ, লেখাপড়া জানে না, ইংরেজি বলতে পারে না ফটাফট, এরা আবার কি করবে? কিন্তু ওরা জানে না ইতিহাসে বিজ্ঞানের নিয়ম, ইতিহাসের পরিবর্তনের নিয়ম। জনগণ ইতিহাস তৈরি করে, জনগণ ইতিহাস পাল্টায়। আমি এখানে আজকে টিকরিতে কৃষক জমায়েতে একটা আলোচনা করেছি, বক্তব্য রেখেছি, অল্প সময়ের জন্য রেখেছি। একটা কথা আমি এখানে কৃষকদের বলেছি যে দেখুন, আমরা পশ্চিমবঙ্গের কৃষকরাও সিঙ্গুর নন্দীগ্রামে লড়াই করেছিলাম, আমাদের গুলি করেছে, আমাদের মেরেছে, আমাদের মা বোনদের প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে ধর্ষণ করা হয়েছে, বলাৎকার করা হয়েছে। টাটা সালিমকে জমি দেবই, কেমন করে রুখতে পারো দেখবো, এই আস্ফালন করা হয়েছে। কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের জনগণ প্রমাণ করে দিয়েছে স্বৈরাচারীরা শেষ কথা বলবে না। আজকের এই আলোচনাতে আমি রেখেছিলাম আমরা পশ্চিমবঙ্গের কিষানেরা, কিষান মজদুর, সমস্ত স্তরের মানুষের সাহায্য সহায়তা নিয়ে আমরা স্বৈরাচারী সরকারকে পরাস্ত করতে পেরেছিলাম। আমরা নিশ্চিত আজকে ভারতবর্ষের কৃষকেরা, ভারতবর্ষের খেতিহার মজদুর, ক্ষেত মজদুর, কলকারখানার শ্রমিক, ছাত্র, যুব, মহিলা, বুদ্ধিজীবী, শিক্ষক, ডাক্তার, অর্থাৎ সমাজে সর্বস্তরে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এই কৃষকদের পাশে আছেন। এই লড়াইকে তারা সর্বান্তঃকরণে সমর্থন করছেন, লড়াইকে তারা নিজেদের লড়াই বলে মনে করছেন। ফলে একজন এখানে এক পত্রকার সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি মনে করেন কতদিন এই লড়াই চলবে, কতদিন কৃষক রাস্তায় এইভাবে বসে থাকতে পারবে বলে আপনি মনে করছেন? আমি বললাম যে আমার কিছু মনে করা করি নাই ভাই, আমরা মনে করে কি করব? কতদিন আমাদের বসে থাকতে হবে? এইটা তো দিল্লিতে যারা এই কালা কানুন প্রবর্তন করেছে সেই মোদী সরকারকে ঠিক করতে হবে। তারা যদি আজকেই এই কালা কানুন গুলো প্রত্যাহার করে নেয়, আমরা আজকেই উঠে যাব। তারা যদি কালা কানুন প্রত্যাহার করতে 3 মাস দেরি করে, আমরা 3 মাস বসে থাকবো। 3 মাস বসে থাকতে পারবেন? আমি বলেছি জনগণের ধৈর্য কতটা এ সম্পর্কে আপনার ধারণা নেই। 3 মাস কেন, আরো বেশি আমরা বসে থাকতে পারবো। যারা আপনারা দূরে আছেন, দূরে আছেন বলতে আমি দিল্লি থেকে দূরে কথা বলছি, আন্দোলনের সাথে সহমর্মিতায় আপনারা দূরে নন, এটা আমি জানি। যারা জিওগ্রাফিক্যালি দূরে আছেন তারা হয়তো ভাবছেন সত্যি কি এটা সম্ভব? আমার মধ্যেও যে ছোটখাটো দ্বিধা ছিল না, এটা কিন্তু আমি বলবো না, তাহলে সত্যের অপলাপ করা হবে। কিন্তু আমি যখন এলাম, যখন থাকলাম, দেখলাম, মিশলাম, কথা বললাম, 95 বছরের বৃদ্ধ, 82 বছরের দাদি,
11 বছরের বাচ্চা, অসংখ্য লোকের সামনে আমি কথা বলেছি, কারো মুখে শুনিনি আমরা পারবো না। আমি কারো মুখে শুনিনি। 48 বছর ধরে একটা রাজনৈতিক সংগ্রামের সঙ্গে আমি যুক্ত। সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের শিক্ষা এবং চিন্তাকে ভিত্তি করেই আমি আমার জীবনে যতটুকু অর্জন করতে পেরেছি তার চিন্তার ভিত্তিতে। তিনি একটা কথা আমাদের শিখিয়েছেন, বলেছেন এই জনগণের যে অসম্ভব সৃজনী শক্তি, সেই সৃজনী শক্তিকে কাজে লাগিয়েই গোটা সমাজের পরিবর্তন হবে। সেই পরিবর্তনের জন্য তোমরা কাজ করো। আমার জীবন ভাই সার্থক আমি বলতে পারি। আমি আবেগের, একটু বুঝতে পারছেন, একটু আবেগ আপ্লুত হয়েছি। আমি শিশু নই, কিশোরও নই, তরুণ যুবকও নই। 68 বছর বয়স, বৃদ্ধের পর্যায়ে ফেলা যায় আমাকে, কিন্তু আমি মনে করছি আমার জীবন সার্থক হয়েছে। মানুষের এই প্রত্যয় দেখে আমার বুকের মধ্যে এই চিন্তা বারবার আমাকে আলোচিত করছে যে পরিবর্তন হবে। এই দেশে দুঃখ, দুর্দশা, অনাহার, দারিদ্র, মানুষের প্রতি মানুষের যে বঞ্চনা, এর সমস্ত কিছু একদিন অবসান হবে। যে দেশের জনগণ এইরকম প্রত্যয়দীপ্ত, সে দেশের জনগণকে পুঁজিপতিরা, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, তাদের বন্দুক, কামান, গোলাবারুদ, চরিত্র হনন করে মদের ঠেকের মধ্যে ঢুকিয়ে দিয়ে নোংরা জীবনের প্রতি প্রলুব্ধ করে ঠেকাতে পারবে না। মানুষের ভিতরকার যে আসল মানুষটা, the real man in a man is so powerful, তাকে মারা যায় না, পুঁজিপতিরা পারবে না। এই মাল্টিন্যাশনাল কর্পোরেশন, পুঁজিপতিরা বিশ্বব্যাপী সংকটে জর্জরিত। ওরা দেশ চালাতে পারছে না, অর্থনীতি চালাতে পারছে না। পুঁজিবাদী অর্থনীতি তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। এই ধাক্কা একটার পর একটা আসবে। পুঁজিবাদী সৌধ ভেঙে পড়বে। পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্রকে মানুষ গুড়িয়ে দিয়ে শোষণহীন সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবেই। তার পূর্ব লক্ষণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা অধ্যাপক মানুষ, ইতিহাস নিশ্চয়ই পড়েছেন। ফরাসি বিপ্লবের আগে এইরকম বহু লড়াই হয়েছে, তাই না? রোমের যখন ধ্বংস হলো, রোম, দাস ব্যবস্থা ধ্বংস হলো, তার আগে ধরুন 50-60 বছর, 70-80 বছর আগে রোমের ইতিহাসটা দেখবেন, গিবনের রাইজ এন্ড ডিক্লাইন অফ রোমান এম্পায়ার দেখবেন কেমন করে রোম সাম্রাজ্য আস্তে 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 ধ্বংস হচ্ছে। রুশ বিপ্লবের আগে রাশিয়াতে কেমন হয়েছে, জারের বিরুদ্ধে মানুষের বিদ্রোহ, কৃষকদের বিদ্রোহ শত ধারায় ফুটে উঠেছে। আর আমরা এই কয়েক মাসের মধ্যে লক্ষ লক্ষ মানুষের লড়াই দেখছি না। এনআরসি বিরোধী আন্দোলনে গোটা ভারতবর্ষ উত্তাল হয়নি। বিজেপি চেয়েছিল হিন্দু মুসলিমের প্রশ্নে দেশকে ভাগ করে দিতে, পেরেছে? এনআরসি আন্দোলন দেখিয়ে দিয়েছিল ইট ইজ নট এ মুভমেন্ট অফ দি মুসলিমস, ইট ইজ দি মুভমেন্ট অফ দি সেকুলার মাইন্ডেড পিপল অফ ইন্ডিয়া। আর এই আন্দোলন সবাই বলছে এ শিখেদের আন্দোলন নয়, হিন্দুদের আন্দোলন নয়, মুসলমানের আন্দোলন নয়, পাঞ্জাবের আন্দোলন নয়, হরিয়ানার আন্দোলন নয়, এটা গোটা ভারতবর্ষের খেটে খাওয়া সাধারণ
চাষি, মজুর, নিম্ন মধ্যবিত্তের, ছাত্র, যুব, মহিলার, শ্রমজীবী মানুষের মুক্তির বাঁচার দাবিতে লড়াই। আমি নিশ্চিত এই লড়াই জয়যুক্ত হবে, আমরা জিতব। ধন্যবাদ শঙ্কর বাবু। আপনার বক্তব্যের মধ্যে বিশেষ করে যে বিষয়টা আমাদের খুবই উৎসাহিত করেছে সেটা হচ্ছে জনগণের প্রত্যয়ের যে চিহ্ন আপনি এখানে তুলে ধরলেন, যে ছবিটা আমাদের সামনে তুলে ধরলেন, সেটা আমাদের অত্যন্ত অনুপ্রাণিত করেছে। বিশেষ করে আপনি বলেছেন জনগণ ইতিহাস তৈরি করে, জনগণ যে ইতিহাস তৈরি করে সেটা আমরা খুবই সুন্দরভাবে বুঝতে পারছি। আপনার বক্তব্যের মধ্য দিয়ে সেটা প্রতিভাত হয়েছে। শুরু থেকে আপনারা শুনেছেন, এখানে আলোচনা করেছেন প্রাক্তন উপাচার্য অসিত বাবু, এবং এই মুহূর্তে যিনি আন্দোলনে বসে আছেন, আন্দোলনের ময়দানে যিনি অবস্থান করছেন, টিকরি বর্ডারে আছেন, সেটা আপনাদের উনি জানিয়েছেন, শঙ্কর ঘোষ মহাশয় অত্যন্ত সুন্দরভাবে এই কৃষি বিলের যে বিপজ্জনক দিকগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছেন। ফলে এটা নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই। এবং বিশেষ করে শঙ্কর বাবু যে বক্তব্য রেখেছেন তার মধ্যে অন্তত আমি জানতে চেয়েছিলাম যে কৃষকরা কোন মানসিকতা নিয়ে সেখানে বসে আছে। এই যে প্রবল শীতের রাতে দিনের পর দিন গোটা পরিবার নিয়ে ইতিমধ্যে 7 জন মারা গেছেন, তৎসত্ত্বেও গোটা পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আন্দোলনের ময়দানে তারা দাঁড়িয়ে আছেন। কিসের জন্য তারা দাঁড়িয়ে আছেন, কোন আশা ভরসা নিয়ে তারা দাঁড়িয়ে আছেন? এবং যেটা শঙ্কর বাবু বলেছেন যে তাদের যে দৃঢ় প্রত্যয়, যে প্রত্যয় যে এই সরকার হয় ইয়েস বলবে নয় নো বলবে। সরকার নানা রকম ভাবে তাদেরকে ভুল বুঝিয়ে মিসলিড করে নানা রকম সুযোগ সুবিধের কথা বলে এই আন্দোলনকে তারা বিপথে পরিচালিত করার চেষ্টা করেছে। কৃষকরা যাতে বিভ্রান্ত হয়ে আন্দোলন থেকে সরে আসে তার চেষ্টা তারা করতেন, কিন্তু কোনোভাবে তারা এখান থেকে সরে যে যাবে না, তারা যে শেষ পর্যন্ত লড়াই করবে। শঙ্কর বাবু বলেছেন দরকার হলে 3 মাস তারা থাকবেন, আরো বেশি সময় থাকবেন। এই যে কথাগুলো, এই কথাগুলোই কিন্তু আমাদের ভরসা যোগাচ্ছে। আমরা আন্দোলন করছিলাম জাতীয় শিক্ষানীতি নিয়ে। জাতীয় শিক্ষানীতি 2020 যেমন করে তারা কোন রকম কোন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেনি, তারা পার্লামেন্টে আলোচনা করেনি, তারা রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা করেনি, কারোর সঙ্গে আলোচনা না করে যেমন করে তারা চাপিয়ে দিয়েছে, তেমন করে কৃষি বিল আপনারা দেখেছেন তারা কোনো গণতান্ত্রিক নিয়ম মানেনি। তারা সংসদে পাশ করেছে, এবং সেটা কিভাবে পাশ করেছে, গায়ের জোরে কিভাবে পাশ করেছে, কিভাবে ভোটাভুটি তারা করতে দেয়নি, এও আপনারা দেখেছেন। ফলে এই অতিমারির সুযোগ নিয়ে একের পর এক যে জনবিরোধী আইন তারা নিয়ে যাচ্ছিল, এই জাতীয় শিক্ষানীতি থেকে শুরু করে তারা বেসরকারীকরণের যে এই বিএসএনএল, রেল থেকে শুরু করে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে তারা যেভাবে বেসরকারীকরণ করছিল, যেমন করে শিক্ষার বেসরকারীকরণের রাস্তায় তারা হেঁটেছে, এবং অতিমারির সুযোগ নিয়ে, লকডাউনের সুযোগ নিয়ে তারা ভেবেছিল যে কোথাও কোনো আন্দোলন হবে না, কোথাও কোনো প্রতিবাদ হবে না। কিন্তু আমরা সেলাম জানাই এই লড়াকু কৃষকদের, যারা সমস্ত রকম বাধা বিপত্তি, সরকারের অত্যাচার, পুলিশের অত্যাচার, শীত, সমস্ত কিছুকে অগ্রাহ্য করে তার যেভাবে আজকের আন্দোলনের ময়দানে আছেন। ফলে সরকার যে দুঃস্বপ্নে ছিল, যে সরকার যে একেবারে মানে তারা স্বপ্ন দেখছিল যে অন্য সমস্ত আইনের মতো করে তারা এই আইনকেও পাশ করে দেবেন, এখানে কৃষকরা প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে প্রান্তিক চাষির সংখ্যা সমস্ত চাষিদের মধ্যে 86%, যাদের হাতে জমি আছে 47%, আর বাকি 14% কৃষক, তাদের হাতে জমি আছে 53%। এই 86% কৃষক
আজকের আন্দোলনের ময়দানে। তারাই আজকে গোটা ভারতবর্ষের যে আন্দোলন, সে আন্দোলনের পথ দেখাচ্ছেন। আমরা তাদের মতো করে লড়াই করতে পারিনি। আমরা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করছি, কিন্তু যে আন্দোলন আজকে কৃষকরা করছেন, সে আন্দোলন কিন্তু আমরা করতে পারিনি। তাদের কাছ থেকে আমরা অনুপ্রাণিত হব। তাদের আন্দোলনের যদি জয় হয়, সে আন্দোলন আজকের এই জাতীয় শিক্ষানীতি থেকে শুরু করে সমস্ত যে জনবিরোধী নীতিগুলোকে তারা নিয়েছে, যে জনবিরোধী আইনগুলোকে তারা পাশ করেছে, তার বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। ফলে অধ্যাপক সমিতি মঞ্চের তরফ থেকে আমরা এই আন্দোলনের সৈনিকদের আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং এর মধ্য দিয়ে আজকের যে আলোচনা সভা অধ্যাপক সমিতি মঞ্চ করেছে, এবং অধ্যাপক সমিতি মঞ্চের সদস্যরা কেবলমাত্র আলোচনা সভা করেনি, আপনারা শুনেছেন, তারা সকাল থেকে অনলাইন প্রতিবাদ করেছেন। তারা বিভিন্ন জায়গায় ধর্ণা মঞ্চে, এই রাজ্যে যেখানে হচ্ছে সেখানে গিয়ে তারা এই ধর্ণা মঞ্চের যারা অংশগ্রহণকারী, তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। ফলে আন্দোলনের ময়দানে একভাবে আন্দোলনের শরিক এই অধ্যাপকরা হয়েছেন। ফলে এর মধ্য দিয়ে এই আজকের এই যে কর্মসূচি, এই যে আলোচনা সভা, সেই আলোচনা সভার আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আবারও অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।